আমি কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি দিচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখব কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো, কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতে ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানে পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। পিছনে ফিরে বললাম, জি, আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা কেন আমাকে ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট 100% ছিল। মেয়েটা আমাকে র্যাকিং করবে, তার জন্যই ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজে সিনিয়রদের সম্মান দিতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তোকে শাস্তি পেতে হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ থেকে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করছিস, তার উপরে আবার মুখের উপর কথাও বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এনে ধর একটা কাগজ, আমার হাতে দিয়ে যা। এটাকে খুলবি না, সোজা যে জিন্স পরা একটা মেয়ে দেখছিস তাকে গিয়ে এটা দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। মেয়েটা পিছনে ফিরল। কি রে, কি হয়েছে? ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম, এমন সময় মেয়েটা ডাক দিল। আয় ছেলে, এদিকে আয়। কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছেন। এই, তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার? কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও তো জানি না। ওই যে আপুটা আছে না, উনিই আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে। আমি মেয়েটার হাতে থাপ্পড় খেয়ে তো হাবলার মতো তাকিয়ে আছে। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বুঝাচ্ছি তোকে। ফোনটা বের করে ওগাকে যেন ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে সোজা আমার কলার ধরে আমার কলারটা টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে আমার বোতামগুলো মাটিতে পড়ে গিয়েছে। তোর কত বড় সাহস, তুই তারু ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না? ভাই বিশ্বাস করেন, আমি জানি না এতে কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই তারু ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলে দৌড়ে আসলো আর ছেলেটার সাথে আমাকে মারতে আরম্ভ করলো। আমি মাটিতে পড়ে মার খেয়ে যাচ্ছি। এই হইছে, থাম। যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলা আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। কেউ আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা। আর তোর কোনো দোষ নাই, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই তারুকে সেটা চিনে নেয়। কলেজের সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারো হয় নাই এই কলেজে। এই কলেজ কেন, থাক, আর বেশি নাই বলি। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস করিস না, সেটার জন্য মেডিসিনটা দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকে এমন মেডিসিনটাই দিই।
যে মেয়েটা আমাকে কাগজটা দিয়েছে সেই মেয়েটা কারো সামনে আসে আর দুজনে মিলে হাসতে শুরু করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমাকে মারল। যেই রকিব একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোক চলে আসে। সেই রকিবকে মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখে দিচ্ছি, আমি একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? রকিব। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমা নেই, কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা ইসরায়েল মাফিয়া গ্যাংয়ের লিডার। শুনতে একটু অন্যরকম লাগলে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কী করে হয়, কিন্তু এটাই সত্য। খুব জেনারেস মেয়েটা, সাথে কথা বলতেও ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। মনে মনে বললাম, হ্যাঁ রে, এমন দেখেছি অনেক মাফিয়া ডাফিয়া। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছে। কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখা যেন ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ হতে পারি যেন। সেই লক্ষ্য নিয়ে নতুন কলেজে এসেছি, পুরান কলেজকে ফেলে রেখে। কারণ আমার ওই কলেজে কোনোভাবেই আমার লক্ষ্য পূরণ হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা ডাঙ্গা ফাসাদ নিয়েই পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলোও একরকম, সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনও আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে দেখছেন, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বসলো। এই রকিব, মন খারাপ করিও না, সবাই তোমার দিকে যেমন করে তাকান না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। একটু পর স্যার। ক্লাসে এসে শুনলাম আজ তারু নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছেও। কে সে? সবাই আমার দিকে আঙ্গুল দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম রকি। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। তারুকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারোর নেই। এই কলেজ কেন, পুরো শহরে কারো নেই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় কারো ক্লাসে ঢোকে পুরো গ্যাং নিয়ে। সেই সাথে সেই মেয়েটা, কাগজ যে মেয়েটা দিয়েছিল সেই মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয়ে চুপ করে আছি। গুণগান এই যাতে হয় বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপরে সবাই ক্লাসে বসলো। মনে মনে ভাবে, কিরে, কাগজ দেওয়া মেয়েটা না বলছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? দূর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার তারুর এক কথাই ভয়ে বের হয়ে গেল। আমি আর সাজ্জাদ ভয়ে বসে আছি। কারো আর ওর পুরো গ্যাং মিলে পুরো ক্লাসটাকে মাথায় তুলে ফেলল। এমন সময় প্রিন্সিপাল আসলেন। তারু, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে যান। কারোরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদের সম্মান করে না, ভালো কথা, কিন্তু একটা কথা, একটা কলেজের প্রিন্সিপালের সাথে এইরকম আচরণ কিভাবে করতে পারে? মনে মনে ভাবে, না, আমার সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ছড়ালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর কারু আমার কাছে আসেন। কিরে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউন হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নেব। কিরে, কথা বলিস না কেন?
আবার মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো চুপচাপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নম্বর বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ হইছে নাকি যে ওর হয়ে ওকালতি করতেছিস? আসিফ ভয় চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সে মেয়েটা বলে, আরে আরু স্যার তো বাদ দে, যা মার খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলারও মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছে সেই মেয়েটার নাম এলোনা। কারোরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। কারো একবার বলে দিয়েছে, এরপর আর কারো ক্ষমতা নেই যে তার কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসছি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করে দিল। বাহ, ভালোই তো। প্রথম দিন এসে দুইজন বন্ধু বানিয়ে ফেলেছি। আচ্ছা রকিব, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা কুমিল্লাতে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছু নেই। আর আমরা তো ফ্রেন্ডই নাকি? ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এইসব কিছু চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না তুই ছাড়া। আচ্ছা, তুই করে বলবো। আচ্ছা রকিব, তারু মেয়েটা আজ তোকে এইভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া কিং এর লিডার। ওর কথাই পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আর এই মাত্র কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিলাম। মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম কল করে। ভাই, একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেরহমভাবে মারে, যেখানে নাসিরের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। দূর, যত চাই এই সব বিষয় থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও এইসব বিষয়ের দিকে জড়িয়ে পড়ি। আচ্ছা যাই হোক, টেনশন করিস না। রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দেবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্রুকট 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কল, যেটা আমি আর উনি ছাড়া যেটা জানে না। তুই কল দিয়ে বল, শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিরের ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছে। তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে, না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখনও নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথাই পুরো মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে লাফাচ্ছে, এই মাফিয়ার আসল রূপ যদি জানতো তাহলে তারা ওই জায়গাতে মলমূত্র ত্যাগ করত। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়ার দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হলাম। এমন সময় দেখলাম কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়ার লিডার নাকি এখন এই পথ ধরে যাবে। কে যাবে এখন সেটা তো আপনাদের বলতে হবে না, কারো যাবে এখন। আমিও এখন আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল, একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারও আসবে দেখে গাড়ি করে সব সাইড করে দিয়েছে। রুগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটাল না নিয়ে গেলে হয়তো এখানে সে দম ছেড়ে দেবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয় না করলো। আমি বললাম, কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামবেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল, ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিলাম, দিয়ে গাড়ি নিয়ে নিজেই হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটাকে বাঁচানো ফরজ।
হসপিটাল পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে, কে তোমরা? আর তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? চুপ করে থাক একদম, বেশি বাড়াবাড়ি করবি সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে তারুর কাছে নিয়ে গেল। আমাকে দেখে কি রে, ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রোগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপর আবার কথা বলিস? একে তো ভুল করেছিস, এখন আবার? এই তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তোর শিক্ষা দিয়ে দিবি, একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। তারুর কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে একটা গরম লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে যে বাড়ি মারে, মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপর বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেল। সারের মতো চেঁচাতে শুরু করি, মনে হচ্ছিল জানটা বেড়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে পড়ে আছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়েই আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতে যা দেখতে পাই তা দেখতে পুরো মাথা যেন ভৌ ভৌ করে ঘুরতে শুরু করে। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে আছে, সবার মাথায় তো আগুন উঠে গিয়েছে। আমার এই অবস্থা দেখে আমার জ্ঞান ফিরেছে শুনতে ফেরে সবাই আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে সবাই কান্না করছে। রাকিব ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করছিস কেন? দেখ, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তাও ছেলেপেলে মাল দিচ্ছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলেপেলের জন্য হসপিটালের বাইরে কোনো মানুষ আসা যাওয়া করতে পারছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে, তারপর আমাকে দেখতে সবাই নিয়ে যাচ্ছে। ভালো একটা হোটেল বুক করলো, সেখানে থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এইসব কিছু জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনলো না। ওরাদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথে রয়ে গিয়েছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই ওদের আর জোর করিনি। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগে ছেড়ে দিছে। আমি কথা বলছি, এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার, তিনি এসেছে আমার এইসব কথা শুনে। নাসির ভাই তো পাগল হয়ে গিয়েছে আমার এই অবস্থা দেখে। রাকিব ভাই, আপনার এই অবস্থা কি করলো? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। মনে মনে বলছি নাম বলা যাবে না, কারণ আমি যদি একবার নাম বলি সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আর ওদের ছেলেদেরকে জন্য আমি একাই এনাফ। ওদেরকে সাহায্য করার জন্য কোনো ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজেই শাস্তি দিব। না নাসির ভাই, কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। রাকিব ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা এইরূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। নাসির ভাই আরও বেশ কিছুক্ষণ সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। একটু রেস্ট করা দরকার, কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বললাম, ইয়াসিন বাদে। তারপর সবাই রুম থেকে বের হয়ে গেল। শোন ইয়াসিন, আমি যা বলছি তা মন দিয়ে শোন। হ্যাঁ ভাই বলেন। আমি জানি আমাকে যারা মেরেছে তাদেরকে আমার মেরে ফেলতে 2 মিনিটেরও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজে হাতে শাস্তি দিব। আর ছেলেগুলো মাফিয়া টিম যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলে ফেলে। আর শোন,
শহরের মাফিয়া গ্যাংয়ের দায়িত্বে আছেন তারু নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা ছেলে আছে, ওদেরকে গিয়ে তুলে আনবে। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে আছে নিয়ে যা, কিন্তু কাউকে বলবি না ওদের কেন তুলে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি রকি ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন, বিকেলবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুইটা আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এটা কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেই পেছনে যেখানে স্টোর রুম আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। আচ্ছা ভাই। আচ্ছা, তারপর ইয়াসিন চলে যায় আর আমি একটু ঘুমানোর চেষ্টা করি। বিকালবেলা চোখ খোলার আগে দেখি ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল দুইটাকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে চলে আসছি। এই যে নেন মাল দুইটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে এসেছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে কুচে মেশিন নিয়ে গেছি, গিয়ে ফার্স্টে ভালোই বলেছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কী আর করা ভাই, যখন বাংলা ভাষায় বুঝাতে পারে নাই তখন মেশিন কোপালের থেকে তুলে নিয়ে আসছি। যা এবার ফ্রেশ হয় না। এভাবেই দিন কাটতে লাগলো। তারুর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা এখনও স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়া কিংরা, কিন্তু কেউ খুঁজে পায়নি এই দুইটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাফিস আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মালডয়রিটাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগে বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগে পর্যন্ত ওদের দেখভালের কমতি যেন না হয়, কারণ কোরবানির ছাগলকে ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভেতরে গেলাম, গিয়ে দেখি মাল দুইটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখে একজন বলে উঠলো, এই তুই না এখানে? আমি না তোকে মেরে রাস্তায় ফেলে এসেছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখনো এত তাড়াতাড়ি মরে রে কুত্তার বাচ্চা? বলে বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলেজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছিস সেটা জানতি তাহলে এখনই দম আটকে মারা যেতাই। ইয়াসিন, সেলাই রেঞ্জ আর কাটারটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাটারটা দিয়ে গেল। সেলাই রেঞ্জটা হাতে নিলাম, দুইজনের পা বরাবর দুইটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গিয়েছে, সেটা স্পষ্ট নিচের কানে শুনতে পেলাম। দুইজনে মাকে বলে চিৎকার করে উঠল, এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনের সারের মতো চিৎকার করে চেতাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গিয়েছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে বাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কী করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে, তাই তোমার সাথে এইরূপ করেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নেই, এটা হাতে নেই। তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুছে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার কোপ দিতে থাকে। চিরচির করে রক্ত পড়ছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প কিছুক্ষণ পর তোকে চান চলে যাবে, তার আগে আমার পরিচয়টা তোকে দিয়ে নেই, হয়তো তোদের মরার জন্য আফসোস হবে। ছেলে দুইটার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলি। ছেলে দুইটার সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে দম আটকে মারা যায়। ইয়াসিনকে বলি এই দুইটা বডিকে শহরের রোডে টাঙ্গিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন দেখতে পারে। পুরো শহরে তো হাহাকার লেগে গিয়েছে, মাফিয়ার ছেলেদের এই রকমভাবে কে মারলো, কার এত বুকের কাটা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল হয়ে গিয়েছে, তারও তো পুরোপুরি মাথা খারাপ হয়ে গিয়েছে। সে যেন এই দুইজনের হত্যাকারীকে খুঁজে বের করবেই। অন্যদিকে আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আমার মনে হচ্ছে কিছুই যেন হয় নাই। পরের দিন সে কলেজে যায়। আসিফ আর নাফিসা আমাকে কলেজে দেখতে পেয়ে দৌড়ে আসে। কি রে রকিব, একদিন কোথায় গিয়েছিলি রে? হারে, একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম।
এখন সব ঠিক হয়েছে তো রকিব? হ্যাঁ, আচ্ছা রকিব, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুইটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা খানাফোসা করছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় তারও সামনাসামনি পড়ে গেলাম। তারও তো আমাকে দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম, ক্লাস করছি। এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমে এসে আমাকে বলল তারও নাকি আমাকে ডাকছে। আচ্ছা চলো, স্যারের অনুমতি প্রয়োজন নাই, তাই তারুর কথা একবার যখন বলেছে সবাই একদম চুপ। তো ভয়ে শেষ। রকিব প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে তারুর কাছে গেলাম, তারও সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলে কি করে? সেদিন ওরা যা বললো যে তোকে মেরে হাড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তোর বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব আমি দিতে প্রস্তুত নয়। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শাস্তির দেওয়ার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আমি চুপ করে আছি। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপরে নজরদারি রাখবে, কথাটা মাথায় রাখিস। আচ্ছা, আবার ক্লাসে চলে গেলাম, ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই কাটলো আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে দেখলাম তারও কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি কলেজে আসলে তারও আমার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম, এমন সময় তারও আমাকে ডাক দেয়, এই এদিকে আই। হ্যাঁ বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে তারুর কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ তারুর নাম্বারে ফোন আসে। যে ছেলে দুইটাকে যারা মেরে ফেলে দিয়ে গিয়েছে তাদের একজনের সংবাদ পাওয়া গিয়েছে। অপর পাশ থেকে কি বলছে কিছু বুঝতে পারছি না, খালি তারুর কথা বুঝতে পারছি। ওকে যে কারো হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা বাজে কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। ফোনের অপাশ থেকে কি যেন বলল। আচ্ছা। তারও ফোন রেখে দিল। বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বুঝাবো। আজ রাতেই তোর কেউ খতম। তারুর অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গিয়েছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই, এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। তাড়াতাড়ি উঠে বাসায় চলে আসলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম, ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও ফোন রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি ভেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয় তাহলে সে 100% সিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতে দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানেই আসছিস আমার সাথে তাড়াতাড়ি দেখা কর। তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। ওকে বললাম তোর নাম ওরা জেনে গিয়েছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই যমুনের বুকে কোন মানুষটা আমার গায়ে হাত দিবে? এমন মানুষ এখনো পয়দা হয় নাই। তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নাই। ওরা আজ রাতে কিছু একটা করবে। আজ রাতেই আমি আমার রূপ দেখাবো। খবর দে সব ছেলেদের রকিব চৌধুরী কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদের খবর দেয়। গাড়ি করে শুধু রকিবুল চৌধুরীর ছেলেপেলে থাকে, কম করে হলেও 1000 ছেলেপেলে আসে। কোমরে আর্স,
কেউ কেউ আবার রুম নিয়ে আসে, যেটা কয়েক কিলোমিটার দূর থেকেই তার নিশানা তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরোপুরি ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে রকিব চৌধুরীর সাথে পাঙ্গা নেবে? তারপর সব ছেলেপেলেদের শহরের আড্ডাখানায় অ্যাড করলাম। করার পর কে কোথায় থাকবে সেটা সবাইকে বলে দেওয়া হলো। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় ডাওয়ার বা দালান আছে সব জায়গায় আমার ছেলেপেলে রুম নিয়ে ফিট হয়ে আছে। আমি শুধু অর্ডার করব, আর সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরে যত ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, এর ক্রু মেম্বারকে যারা হত্যা করেছে তাদেরকে মৃত্যুর চৌখাট অবধি পৌঁছে দিবে। শহরে প্রায় কয়েক শতাধিক ক্রু মেম্বার আছে, সবাই একজোট হয় রাতের বেলায়। আজ তারা ইয়াসিনকে ধরবে, তারপর বাকি যারা ওর সাথে ছিল সবার নাম বের করবে, তারপর ওকে মেরে ফেলবে। ওদেরকে লিড করছে নাসির ভাই, আর সাথে তারও তো আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করছে। নিজের প্রার্থনা পাথে যে নিজেরাই আটকে পড়ছে, এটা ওরা ভাবে নেই। বিকাল পাড়িয়ে মাগরিব হয়ে আসে। আমার ছেলেপেলেরা সবাই নিচের জায়গা মতো ফিট হয়ে আছে। আমি বলে দিই ইয়াসিন আগে একা যাবে, মাফিয়ার ক্রুরা সবাই একা যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করছেন কখন তাদের বলির পাটাটা আসবে। একটু পর কথা মতো ইয়াসিন চৌরাস্তায় মোড়ে যায়। সাথে সাথে ইয়াসিনকে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনের চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে হাতে বড় বড় চাপাতি আর রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো ফেলবে। নাসির ভাই আর তারও একটা গাড়িতে বসে আছে। ছেলে ফেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য। যারা দৌড়ে আসে সবার মাথায় গুলি লাগে, আর প্রত্যেকেই লাশ হয়ে মাটিতে পড়ে যায়। রেড অফ ফায়ার দিয়ে মাথার খুলে ছিদ্র করে ফেলেছে আমার ছেলেরা। মাফিয়ার ছেলেরা তো সবাই ভয় পেয়ে যায়, কেউ বলতে পারতেছে না কি হচ্ছে। এবার ইয়াসিনের সাথে ওর দলের সব 10-15 জন ছেলেপেলে গিয়ে দাঁড়ায়। মাফিয়ার দলের কয়েকজন ছেলেপেলে হাসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতকখানি মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলোহীন বানিয়ে ফেলে। এবার একত্রে সকল মাফিয়ার ক্রুরা ওই 10-15 জন ছেলের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর তারও গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সহজরে একটা লাথি মারে। কুত্তর বাচ্চা, কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস! তোদের বুক দেখে আজ আমার কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এইসব কয়টাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাই আর তারও গাড়িতে উঠতে যাবে, এমন সময় দেখতে পায় কয়েক হাজার ছেলেপেলে রামস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাই এটা দেখে তো পাকাপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আমাদের ছেলেপেলেরা পুরো মাফিয়ার টিমকে চতুর্দূর থেকে ঘিরে ফেলে আর উড়াধুরা গুলি ছুটতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে মাফিয়ার সকল ক্রু মারা যায়। এমন সময় আমি সামনের দিকে এগিয়ে আসছি। নাসির ভাই আর তারও মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। বাহিরে গোলা বর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে নিজেদের ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য উপরে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আমি অনেক আগেই লক্ষ্য করেছি এখানে নাসির ভাই আছে, তাই আমি তার দিকে এগিয়ে যাই। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আমার মুখের উপর পড়ে। তারও তো আমাকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ছেলেপেলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে আছে, সব কটাকে এখানে মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আমার পাউরে পড়ে যায়। রাকিব ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন
আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার ফুল সবাই হাঁ করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কি বা এই লোক? তোর তো রীতিমতো একটার পর একটা অবাক হয়ে যাচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমায় মাফ করে দিচ্ছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার ওপরে কোনো রাগ নাই আমার, যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। ওঠেন একবার। রকিবকে জড়িয়ে ধরে কান্না করে দিই। নাসির ভাই, তবে একটা জিনিস, তবে শহরের মাফিয়া ক্রুরা এতটা বাজে আর এত নিকৃষ্ট, সেটা কোনো তুলনা হয় না। পাহাড়ের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদেরকে না দেখলে বুঝতাম না। ভাই মাফিয়া কাকে বলে? মাফিয়াদের নামটা একদমই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন ইচ্ছে করে আপনাকে ভুলিয়া বলিনি। আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ কি। ভাই আপনার কাছে আমি হাত জোড়ো করে ক্ষমা চাচ্ছি, এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই তার কাছে চলে যায় আর ওর গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই রাকিব চৌধুরীকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, চুপ করে আসি। আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই রাকিব চৌধুরী, যে পুরো আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নেই। তাই তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথেই পাঙ্গা নিয়েছিস। সবাইকে উদ্দেশ্য করে বলি, দেখ চারিদিকে তাকিয়ে এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলে ফেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শুনে মাথায় হাত দিয়ে ফেলে। আমার তো মনে হয় এখনই মাটি চেত করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। সবার উদ্দেশ্য করে বললাম, আজ থেকে কেউ যদি পাহাড়ের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নেব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না। তাকে অপরাধ করলে সুযোগ দিতে হয়, আমিও সুযোগ দিলাম। পরবর্তীতে কিছু করলে সোজা মেরে মাটি চাপা দিয়ে সেদিনের পর থেকে সবাই রকিব চৌধুরীকে এক নামে চিনে গিয়েছে। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আমার ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আমি আবারও আগের ন্যায় ক্লাস করতে চাই। পুরো কলেজ যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কে সেটা সবাই জেনে গিয়েছে। ক্লাস করে বাসায় যাব এমন সময় 1 ইয়ার সিনিয়র একটা মেয়ে আমার কাছে আসে। ও এসে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে, হঠাৎ করে কোথা থেকে যেন তারও আসে, ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় মেয়েটাকে। হা করে তাকিয়ে আছে তারুর দিকে। মেয়েটা তারুর ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। আই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে এসে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? মনে মনে ভাবি, কালকের পর থেকে তারুর কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজন এখন তুমি তুমি করে কথা বলি। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। ও আসছে। রাকিবের হাতে জোর করে ধরে কালকের স্থানটাতে টেনে নিয়ে যায়। আমি তো পুরো হা হয়ে আছি মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আমার নাই। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শর্মিন্দা। কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের এক কোণে কোনো একটা জায়গা তৈরি হয়েছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি তোমার?
পাগলের মতো যাদা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক, তোমার মতো মেয়েকে ভালোবাসা চায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বর কোনো ছিটে ফোটা নেই। দেখে এসেছি এতদিন কলেজে কীরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিনই বলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, প্যারা দিতে আসবা না আমাকে একদম। আমি উঠে চলে গেলাম। এই রাকিব, শুনো প্লিজ। কে শোনে কার কথা? চারু মনে মনে বলে। কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাবো? হ্যাঁ, হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমির বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমির বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগই ছিলাম মাফিয়ার আসল কিংকে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মাঝে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে তারও তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গিয়েছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমাকে কখনোই ফিরিয়ে দিতাম না, আর আমি না, কখনোই তোমাকে কেউ ফিরিয়ে দিবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে ফিরাবে সে নেহাত বোকামি করবে। আমি বাসায় চলে যাই। একটু পর বাড়ির মালিক এসে বাড়ির ভাড়া ফ্রি করে দেয়, কারণ আমাকে চিনত না। এখন শহরে এমন কোনো লোক নাই, অন্তত না চিনলেও সবার দাঁড়ে দাঁড়ে আমার নামটা পৌঁছে গিয়েছে। বাসায় গিয়ে শুয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দিলাম, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কি হয়েছে জানতে। নাফিসা বলল, দেখ রকিব, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আর আমাকে কি তোকে তারোর মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার মতো, আমার যদি পাওয়ার দেখাতে হতো তাহলে অনেক আগেই পাওয়ার দেখাতাম, কিন্তু আমার কাছে এইসবের চেয়ে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। তো চল, কোথা থেকে ঘুরে আসি। আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর প্ল্যান করে তিনজন ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে আছি তিনজন, হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়লো। একটা ছেলেকে কয়েকজন মিলে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ ছেলেটাকে বাঁচাতে যাচ্ছে না। সবাই দাঁড়িয়ে শুধু ছেলেটাকে মারা দেখছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। ছেলেটাকে বাঁচাতে যাব নাকি এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচাতে প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হচ্ছে। আচ্ছা, কিন্তু দোষ ভেজাল করিস না। আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারছো কেন? এই তোর এখানে কি লাগে রে? এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলছে না, তুই কেন পেপে করে কথা বলছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে একটা মেশিন বের করে আমার কপালে ধরে। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কানে যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। রকিব চৌধুরী এই খেলাগুলো ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতেই ছেলেটা আমার পায়ে পড়ে যায়। বাকি 2-3 জন যারা আছে সবাই তো অবাক। কিরে, ওর তো কি হইল? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? আর বাকি ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসে। ছেলেটা বলল, রাকিব ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। আমার নাম শুনে সবাই আমার পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলা। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে আসলাম। বাহ রকিব, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তো আসল পরিচয় জানার পর তোকে সেই রূপটা ভেবেছিলাম, তার থেকে পুরাই ভিন্ন তুই। আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। তবে আচ্ছা, তোদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি।
তারও আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে রে? শোন রকিব, ওই মেয়ের সাথে এইসবে একদম জড়াবি না। ওই মেয়ে আসতে একটা ডাইনি। আরে পাগল নাকি, ওর সাথে আমি এইসবে জড়াবো? মেয়েটা কিন্তু সেই রকমের শুনছি। তাহলে তুই গিয়ে ওর গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করে, হ্যাঁ কিরে? ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবলে করে নেবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তার নাকি তাদের কাজে কর্মে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কার এত বড় সাহস আমার দেশের উপর নজর দেয়, আমার দেশকে সন্ত্রাসে পরিপূর্ণ করতে চাই? আমি সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসিফকে ফোন দিলাম। हाँ राकिब भाई, बोलो कैसे याद किया मुझे? ভাই কি অবস্থা, কেমন আছেন? আরে ভাই, স্মরণ তো সব সময় করি, এতই ব্যস্ত থাকি যে কথা বলে হয়ে ওঠে না। ओह कोई बात नहीं, तो बोलो मुझे क्यों याद किया? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নাকি আমার দেশের উপর নজর পড়েছে। ওকে বোঝান যদি আমার দেশের উপর নজর দেয় তাহলে ওর শরীর থেকে মস্তক আমি আলাদা করে দেব। राकिब भाई, वो कमीना मुझसे भी बंधन टूट लिया। उसका अब हमसे कोई दास्ता नहीं है। राकिब भाई, हम तुम्हारे साथ हैं। वो कमीना का नज़र तुम्हारे देश पे पड़ने नहीं दूंगा। जो भी मदद चाहिए मुझे बताना। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দিলাম, কিন্তু তোর পরও যেন মাথায় কাজ করছে না। মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে পারে। আমি একটা প্ল্যান বানাই কিভাবে ওদেরকে ধরবো। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যাই। নাফিসা, আসিফ ওরা আগে এসে গিয়েছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে তারু এসে রকিবকে জড়িয়ে ধরে। আমার তো মাথায় রাগ উঠে যায়। আমি তারুকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিই। তো বেকুবের মতো হা হয়ে আছে রাকিবের থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। কি করলাম আমি এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আমাকে আজ এসে জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় মেরেছি, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলো ফেলে দিব। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে তাই করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমাইতে পারিনি, খালি তোমার কথা মনে পড়েছে। তারও দেখ, এটাই শেষবার, এরপর কিছু করলে সত্যি খারাপ হবে। আয় নাফিসা, তোর চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে গেলাম। সে তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস! ব্যাটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় তারও ফোনে একটা ফোন আসে। তারও ফোনের দিকে তাকিয়ে থরথর করে কাঁদতে থাকে, তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, ব্যাটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এইসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দিব? তোমার উপরে ভরসা করাই আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজ ইন্তজাম দিব। তার আগেই যা করার করো, না হয় তো তুমি জীবনের তরে প্রাণ হারাবে। কারো না, স্যারের আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। তারওর তো মাথা কাজ করছে না। রাকিব তো বললো নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। ক্লাসে গিয়ে বসে আছি, একটু পর স্যার আসছে আর লেকচার শুরু করে। আমি লক্ষ্য করি আমার ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় আমি ফোনটা পিক করতে পারছি না। চুপচাপ বসে আছি। স্যার লেকচার দিয়ে চলে গেল।
আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখি, ভাই ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়েছি। ইয়াসিনকে ফোন দিই, ইয়াসিন এখনই এই জায়গায় চলে আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি SMS-এ। আচ্ছা ভাই। আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে রকিব অপেক্ষা করছে। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারা বাকি আরও 2-1 জনকে ধরতে পারবো। হ্যাঁ, গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবার দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আমি নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলি। সমস্যা নেই, ছেলেপেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পার দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। তারপর বাসায় চলে যায়। রাতের বেলা ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওদেরকে ধরে নিয়ে রুমে বন্ধ করে রেখেছে। ইয়াসিন ভালো ভালো করে বাকি সাথীদের নাম বলার চেষ্টা করছে, কিন্তু সে কোনো মতে চেষ্টা করছে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, কিন্তু তবুও মুখ খোলে না। ইয়াসিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতেই রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা থাক, গরম পানি কর আর মরিচের গুঁড়া রেডি করে রাখো। আমি 30 মিনিটের মধ্যে সেখানে চলে আসছি। ভাই সব রেডি। আমি 30 মিনিটের মধ্যে সেখানে চলে যাই। আর শুরুতে গিয়ে ভালোই ভালোই বললাম ভালোই ভালোই বল তোর সাথীদের নাম। তোরা যাই করিস না কেন, আমার মুখে একটা নামও বের করতে পারবি না। এত চর্চা করেও তো নাম বের করতে পারলো না। ধরে নে, আর পারবি না। মারতে মারতে মেরে ফেললেও পারবি না। এখনো তো টর্চার করে নি। ইয়াসিন, গরম পানি নিয়ে আয়, আর সাথে যা আনতে বলেছি সেটাও নিয়ে আয়। গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে রকিবের সামনে রাখে। ইয়াসিন, ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দে। ইয়াসিন আর একটা ছেলে মিলে ওর মুখের মধ্যে কাপড় গুঁজে দেয় আর শরীর থেকে সব কাপড় খুলে নেয়। গরম পানির ফুটন্ত বালতিটা নিয়ে ওর শরীরে পুরোটাই ঢেলে দেয়। গরম পানিটা শরীরে দেওয়ার সাথে সাথেই ওর পুরো শরীরটা সাপের মতো মোচড়ামুচড়ি শুরু করতে থাকে। সারা শরীরে ফোসকা পড়ে গিয়েছে। আর ছেলেটা অঝরে চিল্লাচ্ছে, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। আমি তারপর মরিচের গুঁড়াগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দেই। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতির সুর বলতে থাকে। ওর হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দেয়। সে গট গট করে 2 লিটার পানি একবারে শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয় বুঝে তো গিয়েছিস। আমি কি করতে পারি? বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, 2-1 জন ছাড়া। তাও যাদের চিনি তাদের সাথে কিছুদিনের পরিচয়। কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারোর পূর্বের পরিচয় নেই। আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস। ভালোই ভালোই নাম বল, না হয় আবার শুরু করে দেব। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1 জনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পর, এই যে ভাই সুই। আকাশ সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফুটিয়েতে থাকে। ছেলেটা ব্যথাতে তাড়নায় চিৎকার করে মিনতি করতে থাকে আর বলছে, বিশ্বাস করুন, আমি আর কারোর নামে জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে কথা। আচ্ছা, বাকি 2 জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে। এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফোনগার দিয়ে যে 2 জনকে চেনে তাদের পিক দেখায়। একজনকে চেনে না, কিন্তু দ্বিতীয় জনকে দেখে তো রকিবের মাথায় বাজ পড়েছে। এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি করে বলছিস
তোদের টিমের মধ্যেও এও একজন? হ্যাঁ সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এনেছে গিয়ে দেশে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার এদেশে বহুকাল আগে থেকে বসবাস করে সে সমস্ত কিছু দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আমি তো দ্বিতীয়বারের মতো সব খাই। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ থেকে আসছে, মানে আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন, ওকে এভাবেই এখানে ফেলে রাখো আর ছবি একে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার কাছে ছেড়ে দে। মনে মধ্যে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে পাতটা এঁকেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে কার কথা বলছি। হ্যাঁ, তারও হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যে ছবিটা দেখলাম সেটা তারই এই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে, তার উত্তর হয়তো তারুর কাছ থেকেই পাবো। তারও পারবে একমাত্র তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম, গিয়ে তারুর খোঁজ করছি, কিন্তু তারু নাকি এখনো আসেনি। ওয়েট করছি। একটু পর তারু আসলো। তারুকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। তারু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো, আমি জানি তুমি কি বলবে, যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ। আসলে তারু, আমি গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে একজনকে দরকার যে আমার লাইফের জীবনটাকে গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমাকে তোমাকে একটাবার ভালোবাসার সুযোগ দেবে? হ্যাঁ দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ করব, তো তোমার বাইনা পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমায় দূরে কোথাও নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। রাকিবের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছি। তারুর কেন জানি শান্তি লাগছে। মনে হচ্ছে কেন জানি আমার গাটা পরম শান্তির স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টোভটা ওপেন করে। এই রাকিব, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো, তারপর আমি ফুচকা অর্ডার করি। এই কি রে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছা করছে না। আর এই সব আমি কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। আমি তারুকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতে। আমি তো আপন মনে ফুচকা খাচ্ছি আর মনে মনে ভাবছি, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তোমায় আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নাই। আজই এত খারাপ লাগছে। যেদিন তোমায় আমি নিজ হাতে মারবো, সেদিন আমার অবস্থা কেমন হবে তার পূর্বাভাস পাচ্ছি। তারু মনে মনে বলে, তারু যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী, আমি কখনো তোমার হাত ছাড়তাম না। মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে তোমার কাছে প্রকাশ করাটা নেহাত বোকামি হবে। আগে পরে তুমি কখনো এক সময় তোমার আসল রূপ নিয়ে আমার কাছে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে 2 জন মিলে অনেকটা সময় কাটাই। পরে আসার সময় 2 জন 2 জনের নাম্বার আদান প্রদান করে নেয়। আমি এসে ক্লাসে ব্যাগটা টেবিলের উপর রেখে ক্লাস শরীরেটা বিছানায় এগিয়ে দেয়। এমন সময় ইয়াসিন ফোন দেয়। ভাই জাসুস, ওইটাকেও তুলে নিয়ে এসেছি। 2টাকে একসাথে বন্দি কর। প্রথমে ভালোই ভালোই জিজ্ঞাসা কর, যদি সঠিক উত্তর না দেয়, গতকাল আমি যেমনটা করেছি সেরূপ আচরণ তুই করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামে গঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে হ্যালার করে দে, যে কোনো সময়ে ডাক দিলে সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালো ভালোই জাসুস থেকে উত্তর চায়, প্রথমে না করে।
পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তাকে ওর সামনে আনে আর বলে, দেখ একবার যদি ভালোই মুখ না খুলিস তাহলে তোদের হালুয়া টাইট করে দেব। সে ভয়ে সব কিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। না খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। কারু ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমোচ্ছি। খাবার খাইছ? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীরটা এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গিয়েছি তা বলতে পারবো না। এই কি বলে তুমি? এখনো খাও নাই? এখনো খাও নাই মানে কি? যাও এখনই গিয়ে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি। তো এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবে না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আসতো, আর বলছো রাগ করতে না? আচ্ছা যাচ্ছি। রকিব ফোন রেখে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকালবেলা জাসুস দুইটাকে যেখানে রেখেছে সেখানে যায়। ভাই, জাসুসটা ভয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নাই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সবাইকে আটক কর। তারপর দেখ সব তথ্য পেয়ে যাবে। আমি নাসির ভাইকে ফোন দিই। রাকিব ভাই, হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম না ওই আলিবাবাকে বোঝানোর জন্য? राकिब भाई, वो कमीना मेरे बात मानने के लिए तैयार नहीं है। वो कमीना खुद को बहुत बड़ा डॉन समझ में लग गया। ভাই আপনি বলেন ওই শয়তানকে কি করব? भाई करने का क्या, लातों का भूत बातों से नहीं मानती। कमीने को सबक सिखाना ही पड़ेगा। আচ্ছা ভাই, এবার ওই আলিবাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। বস, আমি বলছিলাম না আর কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখছেন ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও। সময় মতো খেলো, সময় মতো খেল খতম করে দিবা। আর তারও আমাদের কিছু জাসুসের কোনো খবর এই পাচ্ছি না। প্রায় 10-12 জন জাসুসের একই অবস্থা। তারও আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আসার সময় বলে আসি জাসুস দুইটাকে জমের বাড়িতে পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয় আর একটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবে আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়ার টিম তো 70 জন সবকয়টাকে আটক করে, তারপর একে একে সবকটাকে খামতামাম করে। অন্যদিকে তারও আমার সম্পর্ক দিনে দিনে গভীর হচ্ছে। তবে দুজনেই সবটা উপর থেকে প্রকাশ করে, ভেতরে দুজনেরই অন্য কিছু চলছে। তবে তারও কেন যেন সত্যি ফুটবল হয়ে পড়ছে। আমার ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে সব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকারের অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়ছে। কারণ রাকিব তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আমি আর তারও কলেজের এক জায়গায় গাছের নিচে বসে আছি। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে, কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরান শত্রুতা আছে। দেখি তারও, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এখনই আসছি। বলেই কিছু ছেলে পেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি তারও সেখানে একা দাঁড়িয়ে আছে। ছেলেগুলো তারোর দিকে এগিয়ে আসতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে তারোকে কোপানোর জন্য। যেই না তারোকে কোপ দেবে, তারও ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আমি দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে সজোরে একটা লাথি মারি। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে তারা আমার দিকে একত্রে এগিয়ে আসে। আমার পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে একটা একটাকে মারতে থাকি। কারো হাতে তো কারে পেকে, সবাই মাটিতে পড়ে গলাগলি করতে থাকে। আমি দৌড়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে আর কান্না করে দিই। এই পাগলি, কাঁদছো কেন?
আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? কার এত বুকের পাটা আছে? এদিকে পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আর তাদের কেমিস্ট্রি দেখছে। রাকিবের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে রাকিব কেমন, কাকে আমি ধোকা দিতে যাচ্ছি। যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সেই তাকেই। আমি আজ বুঝে গেছি রাকিবের বুকেই আমার শেষ ঠিকানা। না, আমি রাকিবকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজন মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করবো। এদিকে আমি তারুকে শান্ত করে বাঁচত, তারপর তারুকে কোনো রকম শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসি। তারু যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আমাকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি 12 দিন। এই কয়দিনে আমি লক্ষ্য করেছি তারও কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যেই সময়টা ওর সাথে থাকি সেই সময়টা ওর আমার সাথে ছায়ার মতো লেগে থাকে, আর দূরে থাকতে সভ্যতা আমাকে ফোন দিয়ে খবর নিতে থাকে। সকাল থেকে আমার ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করতেছে না। সে বসকে কি বলবে? আর আমি রাকিবকে ধোকা দিতে চাই না বস। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। কি সমস্যা তারু? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস একটু সমস্যায় ছিলাম, রাকিব আমার সাথে ছিল, তাই ফোন রিসিভ করিনি। মিথ্যা বলল। ও শোনো, হাতে আর সময় বেশি নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব আমি, তখনই তুমি রবিককে নিয়ে ফুসিয়ে ফুসিয়ে আমার টেক্সটটা করা ঠিকানা মতো চলে আসবা। যদি কোনো কারণে ওই দিন হয়, জানোই তো তোমায় মায়ের অপারেশন হবে না টাকার কারণে। আমি কি করব? কিছুই মাথা কাজ করতেছে না। আমি এমন মিশনে যোগ দিয়েছি কারণ এই মিশনটা করলে তারা আমাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে আমার মায়ের চিকিৎসা আমি ভালোভাবে করতে পারবো। আমার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে রকিব, অন্যদিকে আমার জগদ্ধাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবো আমি? না, আমার মাকে বাঁচাতেই হবে। আমি মনের মধ্যে পাথর রেখে, না বস মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসবো। বস ফোন কেটে দেয়। তারও মাটিতে বসে কান্না করতে থাকে। রকিব বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া কি করে থাকবো আমি? রকিব বলে কান্না মাত্র আরো বাড়িয়ে দেয়। সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রিত করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণ প্রস্তুত। আজ বাদে কাল তারা বাংলাদেশকে হামলা করবে, তারপর বাংলাদেশ পুরোটাকে তারা নিজের করে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না, তার জন্য কাল অপেক্ষা করছে, তার মৃত্যু ওই কালের হাতে অপেক্ষা করছে। মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। সে আজ বাদে কাল বাংলাদেশে হামলা করবে, তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। কিন্তু সে এখনো জানে না, তার জন্য কাল অপেক্ষা করছে, আর তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরো কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিক্ট করে রাখতে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রিত করে সবাইকে কিছু কথা বলে যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, পিছু হেঁটে যাবে? সকলেই একত্রে বলে ওঠে, আকাশ ভাই, আমরা কখনোই পিছু হাঁটব না। যত যাই কিছু হোক না কেন, বাইরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে তোমরা কালকের জন্য রেডি থাকো। সকলেই ওই আলিবাবা ও তার টিমের সকল সদস্যদের মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। মাহমুদ তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে মাইকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো ফোন দেয়, তাও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাই নাই। আচ্ছা যাও। আচ্ছা ফ্রেশ হয়েছো, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকেলে দেখা করব। আচ্ছা। তারপর আকাশ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। বিকালবেলায় মাহি ফোন করছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা
আর মাত্র 5 মিনিট, আসতেছে। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে চলে যায়। তারপর দুজন মিলে ঘুরতে বের হয়। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছে, উপরে আবার পার্ক। দুজনেই বসে বসে কথা বলছে। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি, আমার সাথে খেলা করবা? আমু না, কোথায় যেন চলে গেছে। বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। মাহমুদ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলা করতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করছে। মাহমুদ দূর থেকে ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কি কিউট লাগছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে কখনোই ওর হাত ছাড়তাম না, কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। মাহমুদ হঠাৎ লক্ষ্য করে মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। মাহমুদ প্রথমে চিন্তা করে মাহিকে ডাক দেবে, কিন্তু পরে আবার ভাবলাম, না, মেয়েটা খেলতেছে খেলুক, ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দিয়েছে দেখলাম বস ফোন দিয়েছে, সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটার থেকে। কালকে মাহমুদকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যে বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে, আর বস আরো কয়েকটা টিম দেশে পাঠিয়েছেন। বড় বড় যত বাড়ি বা সুপার মল আছে সব জায়গায় মাইন ফিট করে রাখবে ওরা। পুরো শহর মিনিটেই তবা হয়ে যাবে। এমনিতেই মাহমুদ একটা ঝটকার মধ্যে আছে। তার উপর এমন মেসেজ দেখে ওর পায়ের নিচ থেকে যেন মনে হয় মাটি সরে গেছে। ভাবতেছি এখন কিভাবে কি করব আমি তো এখন সব জেনে গিয়েছি। এখন মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলেছি। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চা! পরে বাচ্চাটাকে দেখে তো জাপটে ধরে কান্না শুরু করে। এই যে এখন কেন কান্না করতেছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাইনি, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করুন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আকাশের পাশে বসে। কলিজা, আমার না কেন জানি খুব ভয় করতেছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। মনে মনে ভাবলাম, নিজেই তো প্রতারণা করছো। হারিয়ে যাওয়ায় কি বা আসবে যাবে? কেন তোমার এমন কেন মনে হচ্ছে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আমি মায়ের দিকে হাত বাড়িয়ে দিই। মায়ে আমার হাত দিয়ে ওর বুকের উপরে রাখে। কিছু অনুভব করছো? হ্যাঁ, খুব কাঁপছে। মাহমুদ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। মায়ের কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আমাকে বারবার ভাবতে বাধ্য করছে। মাহমুদ যখন মাহির বুকে হাত দেয় তখনই সে বুঝতে পারে মাহি কোনো না কোনোভাবে ওকে সত্যি ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে না সে যে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। সে মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় নিয়ে মাহি মাহমুদের বুকের মাথা রেখে কান্না শুরু করে। মাহমুদ মাহিকে অনেকটা কষ্টে শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিক্সা নেয় বাসার উদ্দেশ্যে। মাহমুদ আগে মাহিকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিক্সা থেকে আর মাহমুদকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। মাহমুদ আর পাল্টা প্রশ্ন করে না যে কোথায় যাবে। সে তো জেনেই গেছে মাহি তাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, যাব। আমি বাসায় না গিয়ে সোজা রিক্সায় নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা সেখানে চলে যাই। সেখানে ইয়াসিন আরও অনেক ক্রু মেম্বাররা আছে। সে ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে।
ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আকাশ একা যাবে, তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন, সমস্যা নাই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে। যদি আমি কোনো সিগন্যাল না পাঠাতে পারি তাহলে 30 অপেক্ষা করবি, 30 মিনিট পর তোরা হামলা করবি। আচ্ছা ভাই। ইয়াসিন মাহমুদের কথা মতো ক্রু মেম্বারদের আলাদা আলাদা করে কাজে পাঠিয়ে দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। মাহমুদ বাসায় চলে আসবে, তার আগেই সে নার্সের ভাইকে ফোন করে দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নাই। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু পর মাহির সাথে কথা বলে, পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয়, বলে, আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। মাহমুদ শার্টটা গায়ে দিয়ে কোমরে দুইটা মেশিন গুজে নেয় আর ইয়াসমিনকে ইনফর্ম করে দেয় সে বের হচ্ছে। ইয়াসমিনরা আগে জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। বাসার সামনে অপেক্ষা করছি। আকাশ গাড়ি নিয়ে রওনা হয়েছে, কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের কোণ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর মাহমুদ আসে। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। মাহির দিকে নজর পড়তে ওর চোখ যেন ফেরাতে পারছে না, একদম হুড়পড়ের মতো লাগছে মাহিকে। মাহমুদ মাহির দিকে এক নজর চেয়ে আছে। মাহমুদ, হইছে, চলো। ও চলো। মাহির কথায় মাহমুদের হুঁশ ফিরে আসে। ওই ওয়েট, একটা কাজ বাকি বলে মাহি মাহমুদকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করেই পানি ঝরছে। সে মনে মনে মাহমুদের থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমার মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয় মাহমুদ না দেখার মতো করে। হ্যাঁ যাবো তো, চলো। মাহি মাহমুদকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। বাসায় যাওয়ার পর দেখে কেউ নাই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পর এই বাড়িটা পুরো ঘেরাও করে ফেলে আলীবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50-60 জন হবে ছেলে। মিহি সুন্দর করে সাউন্ড করে যায়। এতজন ছেলেদের সাথে কখনোই পেরে উঠব না। এমন সময় আলীবাবা আসে। আলীবাবা বাংলাদেশে চলে এসেছে। মাহি আলীবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে আছে। মাহমুদ, এখনো সময় আছে, ভালোই ভালোই আমাদের দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দেবো তোর। আলীবাবা বাংলাও পারে। তোর মতো দেশদ্রোহের সাথে মিলে কাজ করব, সেটা ভাবলি কি করে? এই তোর খুব দেমাক, হ্যাঁ? এই তোরা চেয়ে চেয়ে কী দেখছিস? যা, ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর। আমার সামনে বড় বড় গলায় কথা বলা। ছেলে পেলে মাহমুদের দিকে এগিয়ে আসে মারার জন্য। মাহমুদ ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যেই মাটিতে শুইয়ে দেয়। এবার আরো কিছু ছেলে পেলে এগিয়ে আসে ওকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। মাহমুদ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর এক এক করে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে মাহমুদের মাথায় সজোরে বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। মাহমুদ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, তার চোখ বড় বড় হয়ে যায় আর ধপ করে মাটিতে পড়ে যায়। পকেট থেকে সিজার ব্লেড বের করে আর একে একে ওইগুলোকে মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। পিছনে ফিরে দেখি নাসির ভাই, যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, সেই নাসির ভাই আমার সাথে। আকাশে যেন বিশ্বাসই হচ্ছে না। আকাশের মাথার পিছনে সাইড থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। নাসির ভাই সোজা মাটিতে ওপরে গিয়ে আছড়ে পড়ে। আলীবাবার লোকেরা এসে আকাশকে ধরে ফেলে, এমন ভাবে ধরেছে যে সে নড়তে চড়তেও পারছে না।
আলিবাবা এসে আকাশের থুতনির মধ্যে হাত দিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা, তোর অনেক বড় পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলছিলাম আমাদের দলে যোগ দে, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটির থেকে উঠে আসে। এই আলিবাবা না, ওকে তুমি নয় আমি মারবো। অনেক বছর হয়ে কাজ করছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাথি মারে। বলে আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তলটা তাক করে যেই না ওকে শুট করে, মাহি দৌড়ে গিয়ে আকাশের সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিনের পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনো সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পেছনে যায়। পেছনে যাবার আগেই সাথে সাথে আলিবাবার লোকেরা খবর পেয়ে যায়, আর ওরা অস্ত্র শস্ত্র নিয়ে মাফিয়া ক্রুর ওপর হামলা করে। কিন্তু মাফিয়ারা এত হাজার ক্রু সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও ছোট্ট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভো ভো করে ঘুরছে, সে যে শক্তি পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে। ভাই আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাহিকে দেখ। ভাই ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিরের হসপিটালে নিয়ে যায়। মাহমুদ পায়ের থেকে জুতা খুলে আলিবাবার গালে কষে কয়েকটা লাগিয়ে দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। এ বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্মে তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহর তামা হয়ে যাবে, তোরা শুধু দেখেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতেও ছোট। সেই স্বপ্ন নিজের মধ্যেই রেখে দে। আমি ছেলেবেলেকে অনেক আগে মাইন্ড রিফিলস করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিকমতো কথাও বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে পারে। সব কটাকে মেরে পাশের কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে এই 2 মুখা সাপ নাসির, একেও মেরে কবরস্থানে পুঁতে দিবে। কথা না বলতেই আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, আয় মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে। ভাই মাই ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আবার মাইকে দেখব। হাল্লা এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়ে দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরার কোনো নাম নিশানা নাই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলেছি শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আকাশ মাহির কাছে নিয়ে যায়। মাহির কেবিনে ঢুকে দেখি মাহি একটা বেডে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। মাহির এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, মাহিকে জড়িয়ে ধরে, কান্না করে দেয়। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনে বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি সত্যি আমাকে ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গিয়েছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিয়ে দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগের ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কান্না থামিয়ে দেয় আর চুপচাপ মাহির সামনে বসে থাকে। ভাই খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহির জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথেই আমি বসে থাকবো। ভাই কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নাই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আকাশের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়।
তবুও মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহিরের জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে সমস্ত কিছু চেক আপ করে। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। জ্ঞান ফিরে দেখতে পায় আকাশ আমার পাশে বসে আছে। মাহি বেডে শুয়ে কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আকাশের সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আকাশের সামনে যাবে? এই কলেজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলেজা আমাকে অনেক ভালোবাসে, আর আমি আমার কলেজাটাকে সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করব, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। হ্যাঁ বাবু, চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে আকাশ তারপর মাহিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আকাশের মায়ের কাছে, ওদের আসল ভিটে মাটি যেটা সেখানে। আকাশের মা তো মহা খুশি। একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আকাশের মাও চাইছিল আকাশ বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দিব আমি। আমার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আকাশ মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আকাশ আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি। দুজনেই সংসার জীবন শুরু করে। মাহি এখনো আগের মতোই আছে। কলেজে গেলে গুন্ডামি মস্তানি করে, তবে সেটা আকাশের জন্য। কোনো মেয়ে যদি আকাশের দিকে চোখ দেয় বা ওর সাথে কথা বলতে আসে, তাহলে মাহি 12টা 13টা 14টাও বাজিয়ে দেয়। আর আকাশ এখনো নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলিবাবার মৃত্যুর পর দেশে এখন কেউ আর নজর দেওয়ার 10 বার চিন্তা করে না, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। নজর দিলেই শরীর থেকে মস্তক আলাদা করে ফেলবে। 1 বছর পর আকাশ আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটি রাজকন্যা হয়। আকাশ আর মাহি এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসখুশি ভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল। সমাপ্তি। গল্পের সমস্ত ভুলত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতদিন গল্পের সাথে যারা যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।